আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। সো আপনারা আমার কথাগুলো একটু শুনবেন, তাহলে প্রশ্ন যদি চেঞ্জ হয়ে আসে তাহলে যাতে আপনারা আনসার করতে পারেন সেই দিকেও আমি ফোকাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটু আমরা আমাদের সাথে যারা আছে সবাইকে আমরা মেনশন করে দিব। আমাদের সাথে যারা আছে সবাইকে আমরা মেনশন করে দিব। ওকে, এখন একটু আমরা সাজেশনে আসি। দেখেন, তো এখানে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে যাবেন, এগুলো ইম্পর্টেন্ট, অনেকটা ইম্পর্টেন্ট। বাট আমি আসলে এখানে মূল যে কোশ্চেনগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো আসার পসিবিলিটি বেশি, আমি সেগুলো নিয়ে আলোচনা করার বেশি চেষ্টা করব। তো দেখেন এখানে আমরা কি করলাম, আমরা এই প্রশ্নটা একটু দেখি। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট কত মার্কসের জন্য? 4 মার্কসের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ 4 মার্কসের জন্য। এটা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে একটা বক্ররেখা দেয়া আছে। এই বক্ররেখার u ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। একটু আমরা বুঝি। বলেছে কি? বলেছে এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার 1 বিন্দুতে, অর্থাৎ u ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এইটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে এই যে বক্ররেখাটা আছে, এই বক্ররেখার প্রথমে আমরা স্পর্শক রেখার সমীকরণ বের করব, তারপর u সমান 1 বসিয়ে দিব। তাহলে u সমান 1 বসিয়ে দিলে আমরা যে সমীকরণটা পাবো সেটি হচ্ছে স্পর্শক রেখার সমীকরণ, এবং এইটা আসার সম্ভাবনা খুবই বেশি। তবে এখানে যদি এই মানটা চেঞ্জ করে দেয় তাহলে আসলে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ চেঞ্জ করে দিলেও এই সেম প্যাটার্নে আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসেন এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা দেখেন, স্পর্শ লম্বতলের সমীকরণ বের করার কথা বলা হয়েছে। স্পর্শ লম্বতলের সমীকরণ, ঠিক আছে, স্পর্শ লম্বতলের সমীকরণ। তো দেখেন, এখানে আরেকটা বক্ররেখা দেয়া আছে। এই যে আরেকটা বক্ররেখা দেয়া আছে, এই বক্ররেখার u ইকুয়াল টু 1 বিন্দুতে, এই বক্ররেখার u ইকুয়াল টু 1 বিন্দুতে, দেখেন এই যে বক্ররেখা, এই বক্ররেখার u সমান 1 বিন্দুতে কি করতে হবে? আমাদের স্পর্শ লম্বতলের সমীকরণ বের করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এইটা এইটা 10 মার্কসে আসতে পারে, এইটা 10 মার্কে আসতে পারে, 10 মার্কসে আসতে পারে। ঠিক আছে, ওকে। তারপর দেখেন এই যে কোশ্চেনটা, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। সো যারা ভালো একটা প্রস্তুতি নেননি তারা এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, যাদের প্রস্তুতি খুব ভালো না, মোটামুটি পড়ে ভালো রেজাল্ট করতে চাচ্ছেন, তারা এটাকে স্কিপ করতে পারেন। আশা করি ক্লিয়ার। এখন এইখানে আসেন, বলেছে যে একটি বক্ররেখা কোন সমতলে অবস্থান করার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত। প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট সম্পর্ক হচ্ছে রেখাটির উপর সকল বিন্দুতে টাউ 0। টাউটা কি? টাউটা হচ্ছে প্যাচ। তাহলে প্যাচ হচ্ছে কি? 0। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা মাস্ট বি আপনাকে পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে। তারপর দেখেন এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু জানি না, আমি এটাকে একটু দেখি ঠিকঠাক আছে কিনা। দেখা যাচ্ছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে টাউ স্কয়ার সমান 1 বাই কাপ্পা স্কয়ার। কাপ্পা হচ্ছে বক্রতা, x ট্রিপল প্রাইম স্কয়ার মাইনাস কাপ্পা স্কয়ার মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কয়ার। তো এই হচ্ছে কোশ্চেন। এইটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি, খুবই 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 বেশি। একেবারে ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এই কোশ্চেনটা আপনারা কারা কারা পারেন একটু বলেন তো। এই কোশ্চেনটা আপনারা কারা কারা পারেন একটু বলেন তো। একটু কথা বলেন, একটু কথা বলেন, কথা বলতে হবে ভাই, একটু কথা বলেন। আমরা একটু দেখবো সবাই। একটু কথা বলেন প্লিজ। এটা কে কে পারেন একটু বলেন দেখি। কথা বলেন।
ওকে, আমরা একটু দেখে নেই। স্বপ্নের নিয়ে পারি, আলী হাসান নাসিম, এটা কি 7 নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 7 নাম্বার। এখানে নাম্বারটা দেওয়া হয় নাই, 7 নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে। তারপর হচ্ছে মেহেদি হাসান তানভীর, পারি না, পারি না বললে তো হবে না ভাই, পারতে হবে, ঠিক আছে, পারতে হবে, ডেফিনেটলি পারতে হবে, ঠিক আছে। ওকে, এইটা পারতেই হবে, এইটা পারতেই হবে। আচ্ছা, তারপর দেখেন এইটাও একটু করে নেবেন, এগুলো খুবই সহজ প্রশ্ন। এই যে একটু আগে যে প্রশ্নটা দেখেছিলাম, এখানে আমাদের স্পর্শক রেখা ছিল, বাট আপনার এই স্পর্শক রেখার সাথে অবিলম্ব রেখা, দ্বি অবিলম্ব রেখা, ওইগুলো আপনাকে যুক্ত করতে পারে। অর্থাৎ স্পর্শক রেখা, অবিলম্ব রেখা এবং দ্বি অবিলম্ব রেখার সমীকরণ বের করার কথা আপনার বলতে পারে। সো হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এইটা ভাই, এইটা এইটা মোটামুটি শিওর, ঠিক আছে, এইটা মোটামুটি শিওর পরীক্ষাতে আসবে, মোটামুটি শিওর পরীক্ষাতে আসবে। এবং এইটার মধ্যে 3টে কোশ্চেন আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে এখানে 3টা প্রশ্ন আছে, দেখেন এই 3টা প্রশ্ন দিয়ে আপনার পরীক্ষাতে একটা আসবে, এই 3টা দিয়ে একটা আসবে, এবং মোটামুটি শিওর আপনারা এইটা থেকে 10 মার্কস পাবেন, মোটামুটি শিওর এটা থেকে আপনারা 10 মার্কস পাবেন, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো বুঝতেই পারতেছেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অবশ্যই ডিফারেন্সিয়াল জিওমেট্রি বোর্ড থেকেই আসবে, ঠিক আছে, এখানে বোর্ডের বাইরে আসলে আসার মতো এবং আহামরি কিছু নাই, ঠিক আছে, এগুলো বোর্ডের ভেতর থেকেই আসবে ভাই, বোর্ডের ভেতর থেকেই আসবে, ঠিক আছে। এই জন্য বলে দিচ্ছি যে এই যে প্রশ্নটা 10 মার্ক, 10 মার্কস মানে কি, এটা 10 মার্কস মানে গো বিভাগ, 10 মার্কস মানে কি, গো বিভাগ, খুবই সিম্পল বিষয়, ঠিক আছে, খুবই সিম্পল বিষয়। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আপনারা তো কমেন্টই করেন না ভাই, বুঝতাম কিভাবে যে আপনারা বুঝতেছেন কিনা। একটু সবাই রেসপন্স করেন যে ক্লিয়ার কিনা, আমরা একটু দেখে নিচ্ছি। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন। খুব ভালো পারি, ভেরি গুড, খুব ভালো পারেন, ভেরি গুড। এখন আসেন আমরা আরেকটু ইম্পর্টেন্ট প্রশ্ন বলি। এই যে প্রশ্নটা 10 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা 100% আসবে। দেখেন একটু আমরা লক্ষ্য করি, সাইন সাইন থিটা বাই সাইন ফাই, সাইন থিটা বাই সাইন ফাই, এখানে হচ্ছে ডি থিটা বাই ডি ফাই সমান হচ্ছে মাইনাস কাপ্পা বাই মাইনাস কাপ্পা ডিভাইডেড বাই টাউ। এবং এইটা মোটামুটি শিওর পরীক্ষাতে আসবে, ঠিক আছে, মোটামুটি শিওর পরীক্ষাতে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এইটা 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা বলেন, এই দুইটা প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন, দেখেন খুবই সিম্পল বিষয় ভাই, এই দুইটা প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন দেখেন, তাহলে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আপনি কমন পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা একটু দেখে নিব এই দুইটা প্রশ্ন ক্লিয়ার কিনা, একটু প্লিজ কাইন্ডলি কাইন্ডলি রেসপন্স করুন। এই যে 10 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওইটা আপনাকে মাস্ট বি পড়তে হবে, এবং এটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরো আমরা একবার দেখে নেই, যদি একটি বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক ও দ্বিলম্ব একটা নির্দিষ্ট দিকের সাথে থিটা এবং ফাই কোণ করে, সেক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে এইটা, অর্থাৎ এই অংশটা প্রুফ করতে হবে, এবং এইটা হচ্ছে 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্য খারাপ থাকলে এটা 4 মার্কসে আসতে পারে, বাট এটা 10 মার্কসে সাধারণত এসে থাকে, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগের স্লাইড হচ্ছে এইটা, এই যে হচ্ছে আগের স্লাইড, বুঝতে পারছি আপনারা। আচ্ছা তারপর আসেন, তারপর দেখেন এইটা 11 নম্বর,
11 নম্বর এবং 12 নম্বর একটু লক্ষ্য করি আমরা, 11 নম্বর এবং 12 নম্বর এই দুইটা থেকে দেখেন 11 নম্বর কি বলেছে, বলেছে x = x বক্ররেখা সমতলীয় রেখা হওয়ার সাফিসিয়েন্ট এবং নেসেসারি কন্ডিশন, অর্থাৎ প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হলো, এখন শর্তটা দেয়া হয় না, মেবি কাপ্পা ইকুয়াল টু টাউ, সরি কাপ্পা ইকুয়াল টু 0, একটু দেখে নেবেন, মিলিয়ে নেবেন একটু, ঠিক আছে, একটু ইনকমপ্লিট। সো দেখেন x = x বক্ররেখা সমতলীয় হওয়ার যে প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত সেটা হচ্ছে কাপ্পা ইকুয়াল টু 0, which is very very important। আচ্ছা, তারপর দেখেন পরপর বিন্দুতে প্রধান লম্বসমূহ ছেদ করবে না যদি টাউ ইকুয়াল টু 0 হয়। তার মানে এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা থেকে আপনারা একটা 100% পাবেন, এই দুইটা থেকে আপনারা একটা 100% পাবেন, অর্থাৎ পরপর বিন্দুতে প্রধান লম্বসমূহ ছেদ করবে না যদি এত ইকুয়াল টু 0 হয়, which is very 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 important, ঠিক আছে। ওকে, তারপর আসেন এটা বক্রতা এবং প্যাচ রিলেটেড একটা অঙ্ক অবশ্যই আসবে, ঠিক আছে, একটা অঙ্ক অবশ্যই আসবে, একটা অঙ্ক অবশ্যই আসবে, একটা অঙ্ক অবশ্যই আসবে। সো এখানে আমি দুইটা অঙ্ক দিয়েছি, আশা করি এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন, ঠিক আছে, আশা করি একটা প্রশ্ন কমন এই দুইটা থেকেই একটা পেয়ে যাবেন। বাট এইগুলা সাধারণত যদি দুইটা পার্ট দিয়ে আসে, এই দুইটা যদি আপনাকে বের করতে বলে তাহলে সেটা 10 মার্কসে আসতে পারে, আর যদি একটা বের করতে বলে তাহলে হয়তোবা সেটা আপনার 4 মার্কসে আসতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে আসেন এইটার মধ্যে, এখানে দেখেন এই যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা 15 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখাও যে ইনভলিউটেড টরসন, ইনভলিউটেড টরসন এত, ইনভলিউটেড টরসন এত, এই হচ্ছে একটা কোশ্চেন। এটা একটু ভালো করে দেখে রাখেন, এটা সর্বশেষ 2012, তারপর 2016 এবং লাস্ট 2018 সালে এসেছিল। ইনভলিউটেড টরসন এত, ইনভলিউটেড টরসন এত, এটা হচ্ছে একটা কোশ্চেন। এবং এখানে আরেকটা কোশ্চেন আছে, এই যে এই দুইটা থেকে, অর্থাৎ এই 15 ও এই 16 থেকে আপনারা 10 মার্কস অবশ্যই পাবেন, ঠিক আছে, 10 মার্কস অবশ্যই পাবেন, 10 মার্কস অবশ্যই পাবেন। আবারও বলছি আমি, এই যে একটা আগে আমি 15 বললাম আর এই যে 16, এই দুইটা থেকে 10 মার্কস আপনারা অবশ্যই পাবেন। সো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোকে স্কিপ করার কোনো সুযোগ নাই, এগুলোকে স্কিপ করার কোনো সুযোগ নাই। ওকে, আমরা একটু দেখে নিই। ওকে, সো আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে দেখেন এইটা 17 নম্বর প্রশ্ন, বার্টান কার্ভদ্বয়ের প্রতিসঙ্গী বিন্দুদের, প্রতিসঙ্গী বিন্দুদের মধ্যবর্তী যে দূরত্ব সেইটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ বার্টান কার্ভদ্বয়ের প্রতিসঙ্গী বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধ্রুবক। এইটা মোটামুটি শিওর আসবে পরীক্ষাতে, ঠিক আছে, কত মার্ক, 4 মার্কস, 4 মার্কস, ঠিক আছে, 4 মার্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে 18 নম্বর প্রশ্ন, এই 18 নম্বর প্রশ্নটা, এই 18 নম্বর প্রশ্নটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি সাজেশনে কিন্তু খুব বেশি প্রশ্ন দেই নাই, যেগুলোর কথা আমি বলতেছি সেগুলোকে একেবারেই হাইলাইট করে পড়তে হবে, একেবারেই হাইলাইট করে পড়তে হবে। এগুলোকে যারা স্কিপ করবেন তাদের কপালে দুঃখ আছে, ঠিক আছে। 11/2023 আসছে, কোনটা 2023 আসছে? আবার দেখেন এই যে 18 নম্বর প্রশ্ন, এই 18 নম্বর প্রশ্নটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তারপর আসেন ম্যানহিমের উপপাদ্য, নেন 10 মার্কস, ম্যানহিম 10 মার্কস, ম্যানহিম 10 মার্কস, আর কিছু বলবো না, ঠিক আছে। আচ্ছা, পরামিতি রূপান্তরে ম্যাট্রিক্স অপরিবর্তক, এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, 4 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু দেখে যাবেন, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যেতে পারেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, এইটা একটু দেখি আমরা, 25 নম্বর, এই যে 25 নম্বর কোশ্চেনটা, 25 নম্বর এবং 26 নম্বর, এই 25 এবং 26 থেকে একটা আশা করা যায়,
25 এবং 26 থেকে একটা প্রশ্ন আশা করা যায় আসবে। ঠিক আছে, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোকে আসলে স্কিপ করার কিছু থাকে না বা না আসার মতো আসলে এখানে কিছু নাই, মানে এগুলো থেকে আসেই পরীক্ষাতে। সো এগুলো বুঝতেই পারতেছেন কতটুকু গুরুত্বপূর্ণ। এটা একটু দেখে যাবেন 2022 এর প্রশ্ন, এগুলো একটু গুরুত্বপূর্ণ, জাস্ট এগুলো একটু দেখে যাবেন, এটাও একটু দেখে যাবেন, এটা 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমরা যাব একেবারে হাই ভোল্টেজ 5টা থেকে 6টা প্রশ্ন, 5 থেকে 6টা প্রশ্ন, 5 থেকে 6টা প্রশ্ন, 5 থেকে 6টা প্রশ্ন, এবং এই 5 থেকে 6টা প্রশ্ন থেকে আপনারা 2, 3 বা 4টা প্রশ্ন কমন পাবেন। আমরা কি চলে যাব এখানে? একটু বলেন, আমরা এখনই শেষ করে দিব, আমরা লাইভটা খুব বেশি বড় করব না, আমরা এখনই শেষ করে দিব, একটু বলেন। একটু বলেন কাইন্ডলি, আমরা কি আগাবো সামনে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে? পঁচিশ 26 কি গ বিভাগের জন্য? হ্যাঁ, ওইগুলা গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ না, 26 নম্বরটা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। 26 নম্বরটা হচ্ছে, এই 26 নম্বরটা হচ্ছে খ বিভাগ, এই দুইটাই আসলে খ বিভাগ, এই দুইটাই হচ্ছে খ বিভাগের জন্য। ঠিক আছে, এই দুইটাই খ বিভাগের জন্য, এই দুইটাই খ বিভাগের জন্য। ঠিক আছে, ওকে। এখন আসেন এখানে, এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রশ্ন দিয়েছি, এবং এই 6টা প্রশ্ন থেকে আপনারা 2 থেকে 3টা বা 4টা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, শুধু এই 6টা প্রশ্ন থেকে, শুধু এই 6টা প্রশ্ন থেকে আমরা প্রশ্নগুলো দেখি। দেখেন, প্রশ্নগুলো হচ্ছে যে রড্রিকের সূত্র বর্ণনা এবং প্রমাণ করো। তো দেখেন, এই প্রশ্নগুলো হচ্ছে চেঞ্জ হয়ে আসতে পারে, এই প্রশ্নগুলো কি হতে পারে, এই প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। তো দেখেন কিভাবে চেঞ্জ হতে পারে, যেমন এই প্রশ্নটা বলেছে রড্রিগের সূত্রটি বর্ণনা এবং প্রমাণ করো, তো এরকম না বলে আপনার যে ডেফিনিশনটা আছে রড্রিগের সূত্রের সেটা দিয়ে দিতে পারে। যেমন ডেফিনিশনটা কি, একটি তলের উপর একটি রেখা বক্রতার রেখা হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হচ্ছে ইহার উপর প্রত্যেক বিন্দুতে এত হবে। ঠিক আছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই যে কাপ্পা এন, এটা দ্বারা আসলে অভিলম্ব বক্রতা নির্দেশ করে, এটা দ্বারা অভিলম্ব বক্রতা নির্দেশ করে। তো এইটা হচ্ছে রড্রিগের সূত্র। সো ডেফিনিশন দিয়েও আসতে পারে, আবার প্রমাণ দিয়েও, মানে সরাসরি আপনাকে প্রমাণ করার কথা বলতে পারে। তারপর দেখেন ডুপিনের উপপাদ্যটি, সেম বিষয়। এই ডুপিনের উপপাদ্যের যে ডেফিনেশন, এই ডেফিনেশন দিয়ে আপনাকে বলতে পারে সেটাকে প্রমাণ করো, ডেফিনেশন দিয়ে বলতে পারে প্রমাণ করো, অথবা বলতে পারে বর্ণনা এবং প্রমাণ করো। সো আপনার অবশ্যই এখান থেকে বর্ণনাটা জানতে হবে, কারণ যদি আপনি বর্ণনা না জানেন তাহলে তো অবভিয়াসলি আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না, তাই না? খুব সিম্পল বিষয়। তারপর দেখেন সেম বিষয়, উইনগার্ডেন সমীকরণ, তারপর হচ্ছে গাউসের সমীকরণ, সবগুলোর ক্ষেত্রে সেম বিষয়, ডেফিনেশন আপনাকে জানতে হবে, না হলে আপনি প্রুফ করতে পারবেন না। তারপর রয়েছে 34 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক। এইটা হচ্ছে 15, 16 বা 17, এই তিনটার মধ্যে একটা নাম্বারে থাকবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে 10 মার্কস, মোটামুটি শিওর এটা আসবে পরীক্ষাতে। ঠিক আছে, মোটামুটি শিওর এটা পরীক্ষাতে আসবে। তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক, তিনটা মৌলিক আকারের মধ্যে সম্পর্ক, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এই ছিল টোটাল বিষয়। তার মানে এখানে যে কোশ্চেন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা যে 6টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 6টা প্রশ্ন থেকে আমরা 2 থেকে 3টা প্রশ্ন কনফার্ম পেয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ, 29 থেকে 35 সব হচ্ছে বড় প্রশ্ন। এখানে যতগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, শুধু এই ডুপিনটা হচ্ছে 4 মার্কসে আসতে পারে, আর বাকি সব হচ্ছে 10 মার্কস, মানে সব হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ আর কি। এইটাও 10 মার্কস, এইটাও 10 মার্কসের জন্য, এইটাও 10 মার্কসের জন্য, আর এইটা তো 10 মার্কস 100%। ঠিক আছে, এটা 10 মার্কস 100%। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন। আচ্ছা, সেরেট ট্রেনেটের কথা বলেছেন, যদি আপনি সেরেট ট্রেনেটটা পড়ে থাকেন তাহলে একবার পড়ে যাবেন, বাট যদি একেবারেই না পড়েন তাহলে নতুন করে পড়ার দরকার নাই, বাট পড়ে যাওয়াটা বেটার। ঠিক আছে, সেরেট ট্রেনেট দেখেন,
সেরেট ফ্রেনেট। এই সেরেট ফ্রেনেটটা যারা পড়েছেন, একবার হলেও পড়েছেন, তারা একবার এটাকে জাস্ট দেখে যাবেন, আসতে পারে, এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যারা আগে পড়ে নেয় তারা পড়া দরকার নাই। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো করেন, তারপরে হচ্ছে আমরা শেষ করে দিব। একটু কথা বলি আমরা সবাই, একটু কথা বলি প্লিজ। সেরেট ফ্রেনেটটা হচ্ছে আপনারা পড়ে যাবেন, ঠিক আছে? সেরেট ফ্রেনেটটা পড়ে যাবেন, সেরেট ফ্রেনেটটা বাদ দিবেন না, ঠিক আছে? সেরেট ফ্রেনেটটাও ইম্পর্টেন্ট, বাট যারা একেবারেই পড়ে নেয় তাদের জন্য পড়ার দরকার নেই, তারা এটাকে স্কিপ করে দিবেন। এখন আপনাদের কি প্রশ্ন আছে একটু বলেন, তারপরে আমি শেষ করে দিব। একটু বলেন। সাইড হবো, হয়ে গেলাম সাইড, একটু দেখে নেন। তেইশ সালের প্রশ্নগুলোর মধ্যে শুধু সেরেট ফ্রেনেটটা পড়ে যাবেন, সেরেট ফ্রেনেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেরেট ফ্রেনেটটা পড়ে যাবেন, তাহলে হচ্ছে আপনি বাকিগুলো করতে পারবেন, ঠিক আছে? বাকিগুলো আশা করি সাজেশনের মধ্যে থেকেই পাবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে আমি এখনই শেষ করে দিব। একটু বলবেন কাইন্ডলি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি বলেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি বলেন। উইন গার্ডেন 23-এ আসছে, তাও পড়বেন, সমস্যা নেই। উইন গার্ডেন 23-এ আসলেও পড়বেন, স্কিপ করার কোনো দরকার নেই, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আহ 11-12 কি গ বিভাগের জন্য? 11-12, আমরা 11-12টা একটু দেখে নিচ্ছি। 11-12 না, এগুলো হচ্ছে ছোট প্রশ্ন, ঠিক আছে? এগুলো হচ্ছে খ বিভাগে আসবে, খ বিভাগ, খ বিভাগে আসবে, ঠিক আছে? এগুলো ছোট প্রশ্ন, খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, সেরেট ফ্রেনেট 23-এ আসছে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এবং 99% 100% দিয়েছেন, হ্যাঁ, সেগুলো পড়লে আশা করি ভালো একটা রেজাল্ট করা সম্ভব। এবং এই বছর আমি আশা করি অর্ধেক থেকে বেশি প্রশ্ন হচ্ছে থিওরাম থেকে আসবে, যেমনটা কমপ্লেক্সে এসেছিল। কমপ্লেক্সে অলমোস্ট 50% প্রশ্ন ছিল থিওরাম, এবং এইটাতে আশা করি 50% থেকে বেশি প্রশ্নই থিওরাম আসবে। সো থিওরামে একটু বেশি ফোকাস দিবেন, তাহলে আশা করি হয়ে যাবে। উপরের দিকে কি ভাই? আর কি কোনো প্রশ্ন আছে, না থাকলে শেষ করে দিই। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তার মানে আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখন দেখেন, ম্যাথ গুলো যদি চেঞ্জ হয়ে আসে, ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো আছে সেগুলো যদি চেঞ্জ হয়ে আসে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা আপসেট হতে পারবেন না, কারণ হচ্ছে প্রশ্ন একটু চেঞ্জ হয়ে আসতে পারে, একটু নতুন প্রশ্ন আসতে পারে। সো এগুলোকে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলে আসলে এগুলোকে আনসার করতে পারবেন। আর যে সূত্রগুলো আছে, ফর্মুলাগুলো আছে, সেগুলো যদি আপনি একটু ভালো করে জানেন, তাহলে প্রশ্ন চেঞ্জ করে আসলেও আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে? আশা করি সমস্যা হবে না। ইভ্যালুয়েটরটা আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট আপনি যদি আগে পড়ে থাকেন তাহলে পড়তে পারেন। রোড্রিক এর সূত্র সায়েন্স ভিউতে অন্য নিয়মে, যে কোনো নিয়মে করো, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো পড়লে আশা করি ম্যাক্সিমাম কমন পাবেন, এইগুলো পড়লে ম্যাক্সিমাম কমন পাবেন, ঠিক আছে? এগুলো পড়লে ম্যাক্সিমাম কমন পাবেন। সো বুঝতেই পারতেছেন। ঠিক আছে, সো সবাই একটু ভালো করে প্রস্তুতি নেন। এই যে 2 দিন সময় আছে, এই 2 দিন যদি আপনারা ঠিকঠাক ভাবে প্রস্তুতি নেন, আমি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো ডাউটস থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে আমি তো আছি, টেনশনের কোনো কারণ নাই।
সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।